নমস্কার, আমি আবারও হাজির হয়েছি ইতিহাস নিয়ে। তো উচ্চ মাধ্যমিক ইতিহাস আজকে পঞ্চম অধ্যায়ে আমি এমসিকিউ আর এসিকিউ নিয়ে আলোচনা করব। তবে এই আলোচনাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে প্রথম প্রশ্ন হচ্ছে যে পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? তোমরা সকলেই জানো কম বেশি 1932 খ্রিস্টাব্দে পুনা চুক্তি হয়েছিল। এই পুনা চুক্তি 1932 খ্রিস্টাব্দে হয়েছিল এবং গান্ধীজির সঙ্গে ডক্টর বি আর আম্বেদকরের এই হলো দিয়ে। তারপরে প্রশ্ন হচ্ছে যে রাওলাট আইন কি? তোমরা সবাই জানো 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইন হয়েছিল। আর এই রাওলাট আইন মানে 1919 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে রাওলাট কমিটির সুপারিশ অনুসারে ভারতের কেন্দ্রীয় আইনসভায় একটি দমনমূলক বিল আনা হয়। ওই বছরের 18ই মার্চ বিলটি আইনে পরিণত হয়। আর এই আইন হচ্ছে রাওলাট আইন নামে পরিচিত। রাওলাট আইনের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে বিনা বিচারে গ্রেপ্তার করতে পারত। পরের প্রশ্ন দেখো যে কে কোন ঘটনার প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেছিল? আমি বলে রাখি তোমাদেরকে যে কে কোন ঘটনার প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেছিল, সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে রবীন্দ্রনাথ ঠাকুর। আর কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেছিল গান্ধীজি। পরের প্রশ্ন হচ্ছে যে কবে কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? ভারতীয় কমিউনিস্ট পার্টি কবে কোথায় প্রতিষ্ঠিত হয়? 1925 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর কানপুরে। তারপরে প্রশ্ন হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলা কি? খুব প্রশ্নটা আসে পরীক্ষাতে। মিরাট ষড়যন্ত্র মামলা কি? 1929 খ্রিস্টাব্দের 20 মার্চ ব্রিটিশ সরকার শ্রমিক আন্দোলন বন্ধ করার জন্য ভারতের নানা অঞ্চল থেকে প্রায় 33 জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করে এবং তাদের বিরুদ্ধে মামলা রুজু করে, যা মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। আমি আবারও বলছি এটা যে 1929 খ্রিস্টাব্দে 20 মার্চ ব্রিটিশ সরকার চেয়েছিল যে ভারতবর্ষে যেন শ্রমিক আন্দোলন বন্ধ হয়। তার জন্যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 33 জন শ্রমিক নেতাকে অ্যাকচুয়ালি শ্রমিক নেতা বলতে ওইখানে কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যা মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। এই মামলা প্রায় 3 বছর চলেছিল। পরের প্রশ্ন হচ্ছে যে মিরাট ষড়যন্ত্র মামলায় কতজন শ্রমিক নেতাকে অভিযুক্ত করা হয়েছিল? প্রায় 33 জন শ্রমিক নেতাকে অভিযুক্ত করা হয়। পরের প্রশ্ন, কবে কার উদ্যোগে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে কবে কার উদ্যোগে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। 1906 খ্রিস্টাব্দে 30শে ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে নবাব শাহী মোল্লাহর উদ্যোগে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, মুসলিম লীগের প্রথম সভাপতি এবং সম্পাদক কারা ছিলেন? প্রথম সভাপতি হচ্ছে আগা খাঁ এবং যুগ্ম সম্পাদক ছিলেন মহসিন উল মুলক এবং ভিকারুল মুলক। পরের প্রশ্ন, সিমলা দৈত্য 1906। সিমলা দৈত্য কি? তাহলে 1906 খ্রিস্টাব্দের 1 অক্টোবর আগা খাঁর নেতৃত্বে 35 জনের মুসলিমের প্রতিনিধি দল মুসলমান সমাজের দাবি দেওয়া অর্জনের জন্য তৎকালীন গভর্নর জেনারেল লর্ড মিন্টোর সঙ্গে সিমলায় সাক্ষাৎ করেন, যা সিমলা দৈত্য নামে পরিচিত। কিছুই না, 1906 খ্রিস্টাব্দের 1 অক্টোবর আগা খান নেতৃত্বে প্রায় 35 জন মুসলিম প্রতিনিধি মুসলমানদের বা মুসলিম সম্প্রদায়ের সামাজিক দাবি দেওয়া অর্জনের জন্য তৎকালীন যে গভর্নর জেনারেল ছিলেন লর্ড মিন্টো, তার সঙ্গে সাক্ষাৎ করেন সিমলাতে, যা সিমলা দৈত্য নামে পরিচিত। খুবই সোজা একটা প্রশ্ন। পরের প্রশ্ন, কবে কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? আমি বলে দিই, এটা প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। কবে কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? 1916 খ্রিস্টাব্দে মোহাম্মদ আলী জিন্নাহর সঙ্গে বাল গঙ্গাধর তিলক। এক কথায় জাতীয় কংগ্রেস সঙ্গে মুসলিম লীগের হয়েছিল। এখন জাতীয় কংগ্রেসের প্রতিনিধি ছিল বাল গঙ্গাধর তিলক আর মুসলিম লীগের প্রতিনিধি ছিল মোহাম্মদ আলী জিন্নাহ। পরের প্রশ্ন, কে কবে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 1932 খ্রিস্টাব্দে 16ই আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন। আর এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? দেখো, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি হচ্ছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দের 16ই আগস্ট ভারতীয় জাতীয় আন্দোলনকে দুর্বল করতে এবং সংখ্যালঘু সমস্যার সমাধান হিসেবে যে নির্বাচন ঘোষণা করেছিলেন, তাই হচ্ছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি নামে পরিচিত। পরের প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ কি? ভাইকম সত্যাগ্রহ হচ্ছে 1924 খ্রিস্টাব্দের কেশব মেননের নেতৃত্বে 1924 খ্রিস্টাব্দের কেশব মেননের নেতৃত্বে সকল শ্রেণীর মানুষের
সকল শ্রেণীর মানুষের যাতায়াতের জন্য কেরালায় ভাইকম হিন্দু মন্দিরে প্রবেশের দাবিতে একটা সত্যাগ্রহ শুরু করে, যা ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত। পরের প্রশ্ন, পঞ্চাশের মনন্তর কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পঞ্চাশের মনন্তর 1943 খ্রিস্টাব্দের বাংলায় যদি সেটাকে ধরি, সেটা হচ্ছে 1350 বঙ্গাব্দে, অর্থাৎ 1943 খ্রিস্টাব্দে বা 1350 বঙ্গাব্দে ব্রিটিশ সরকারের সীমাহীন অর্থনৈতিক শোষণ এবং খাদ্যশস্যের উৎপাদন হ্রাস এবং কৃষি পণ্যের মূল্য বৃদ্ধি, মেদিনীপুরের ঝড় বৃষ্টি প্রভৃতির ফলে বাংলায় যে মনন্তর বা দুর্ভিক্ষ হয়েছিল, যা বাংলার ইতিহাসে পঞ্চাশের মনন্তর নামে পরিচিত। পরের প্রশ্ন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কবে কে প্রবর্তন করেছিলেন? 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটন। 1878 লর্ড লিটন। মল্লমেন্টো আইন পাস কবে হয়? তোমরা সকলেই জানো মল্লমেন্টো আইন পাস হয় 1909 খ্রিস্টাব্দে লর্ড লিটন হাত ধরে। পরের প্রশ্ন হচ্ছে যে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন ব্রিটিশ নাগরিকের নাম। মিরাট ষড়যন্ত্র মামলায় মোট 33 জন শ্রমিক নেতাকে গ্রেপ্তার। মিরাট ষড়যন্ত্র মামলায় যে 33 জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল, তার মধ্যে দুজন ব্রিটিশ নাগরিকের নাম, সেটা হচ্ছে ফিলিপ স্প্যাট এবং বেঞ্জামিন বার্ডলে। পরের প্রশ্ন, কে কবে সত্যমূলক নীতি চালু করেছিলেন? আশা করি তোমরা প্রশ্নটা ভালো করে জানো, কারণ এর আগে যখন ভিডিও আমি আপলোড করেছি সেখানে বলেছিলাম যে ডাল শক্ত, ডাল মানে লর্ড ডালহৌসি, আর শক্ত বলতে সত্যমূলক নীতি 1848 খ্রিস্টাব্দে। তিনখানা নীতি ছিল বলেছিলাম, চিরস্থায়ী, সত্যবিলোপ আর অধীনতামূলক মিত্রতা নীতি। আর এগুলোর জন্য আমি বলে দিয়েছিলাম, ক্লুটাও বলে দিয়েছিলাম, তার মধ্যে এটা ছিল ডাল শক্ত। লর্ড ডালহৌসি, সত্যবিলোপ নীতি 1848 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন আমরা দেখব যে রাওলাট আইন কবে পাস হয়? আমি বলেওছি রাওলাট আইন এমন একটা আইন, এই আইনের মাধ্যমে যে কোনো ভারতীয়কে বিনা বিচারে গ্রেপ্তার করে নিতে পারে পুলিশ তৎকালীন সময়। 1919 খ্রিস্টাব্দের 18 মার্চ রাওলাট আইন চালু হয়েছিল। পরের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়েছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড পাঞ্জাবের অমৃতসর বলে একটা জায়গা ছিল। তো এইখানে কি হয়েছিল? 1919 খ্রিস্টাব্দের 13 এপ্রিল এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। এখানে বলে রাখি যে তৎকালীন 1919 খ্রিস্টাব্দের সম্ভবত 12 এপ্রিল ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার ক্ষমতা পায় এবং তার পরের দিনে এরকম একটা কাণ্ড ঘটিয়েছিল তিনি। AITUCর পুরো নাম কি এবং এর প্রথম সভাপতি কে ছিলেন? AITUC পরীক্ষায় খুব বড়, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস পুরো নাম। কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1920 খ্রিস্টাব্দে। আর হচ্ছে সভাপতি ছিলেন লালা লাজপত রায়। আমি আবারও বলছি, AITUC অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1920। সভাপতি ছিলেন লালা লাজপত রায়। আর মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন শ্রমিক নেতার নাম হচ্ছে মুজাফফর আহমেদ এবং S.A. ডাঙ্গে। অধীনতামূলক মিত্রতা নীতি কে কবে চালু করেছিলেন? অধীনতামূলক ও ওয়েলেসলি। আর কে কবে? 1798 খ্রিস্টাব্দে। আর মোটামুটি চিরস্থায়ী তো আমি বলে দিয়েছি 1793, আর 1798 হচ্ছে অধীনতামূলক, আর 1848 হচ্ছে সত্যমূলক নীতি। পরের প্রশ্ন, কবে কোথায় ভারতে প্রথম পাটকল স্থাপিত হয়? প্রশ্নটা আমি বলেও দিয়েছি, আমি এখন আর বলবো না, তোমরা কমেন্ট সেকশনে গিয়ে লিখে দিবে। পরের প্রশ্ন হচ্ছে যে টিসকো, এটাও বলে দিচ্ছি, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি 1907 খ্রিস্টাব্দে জামশেদজি টাটা। কোন আইনকে এক ভয়াবহ ভ্রান্তি বলা হয়েছিল? রাওলাট আইনকে। এ প্রসঙ্গে বলে রাখি, আপিল নেই, দলিল নেই, উকিল নেই, এই উক্তিটির প্রভাব থাকে। এবং কোন আইন সম্পর্কে এটা বলা হয়েছে? মহাত্মা গান্ধী বলেছিলেন আর রাওলাট আইন প্রসঙ্গে বলেছিলেন। মনে রাখলে তোমরা এটা বলে দিলাম। তারপরে শ্রমজীবী আর একটা হরিজন পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটাও কিন্তু হরিজন পত্রিকার সম্পাদক ছিলেন আমাদের মহাত্মা গান্ধী, যাকে আমরা জাতির জনক বলছি। ভারত শ্রমজীবী পত্রিকার সম্পাদক কে ছিলেন? পত্রিকার সম্পাদক ছিলেন শশীপদ ব্যানার্জি। পরের প্রশ্ন হচ্ছে যে 14 দফা দাবি কোন অধিবেশনে ঘোষিত হয়েছিল? 14 দফা দাবি তোমরা সকলেই জানো কম বেশি, মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেছিলেন আর দিল্লি অধিবেশনে করেছিলেন
পরের প্রশ্ন হচ্ছে যে আইআইএসসিওর পুরো নাম কি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আইআইএসসিও? তাহলে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি হচ্ছে আইআইএসসিওর পুরো নাম। আর এটা স্থাপিত হয়েছিল 1918 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভিকারুল মুলক কে ছিলেন? আমি বলেছি যে আলিগড় আন্দোলন একটা ছিল গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যে আলিগড় কলেজের সম্পাদক এবং মুসলিম লীগ গঠনের অন্যতম উদ্যোক্তা ছিলেন নবাব ভিকারুল মুলক। আইন অমান্য আন্দোলন কে দমন করেছিলেন? বলট লর্ড উইলিংডন আইন অমান্য আন্দোলন দমন করেছিলেন। রয়্যাল কমিশন কবে গঠিত হয়েছিল? 1913 খ্রিস্টাব্দে। আরেকটা প্রশ্ন সেটা বলে দেয় যে দাসত্বের এক দলিল কোন আইনকে বলা হয়? কোন আইনকে? 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনকে বলা হচ্ছে দাসত্বের এক নতুন দলিল। পরের প্রশ্ন, কোন আইনকে উৎপীড়নের দানবীয় যন্ত্র বলা হয়? সেটা হচ্ছে রাওলাট আইনকে। পরের প্রশ্ন হচ্ছে ভাই কম সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? আমি বলে দিচ্ছি, তোমরা অপশনে এটা লিখবে। কেশব মেনন, আমি বলে দিলাম, যাও। ডাঙ্গে কে ছিলেন? মিরাট ষড়যন্ত্র মামলায় একজন অভিযুক্ত শ্রমিক নেতার নাম ছিলেন ডাঙ্গে। পরের প্রশ্ন হচ্ছে পতিদার কারা বা পাত্তিদার কাদেরকে বলা হয়? গুজরাটের খেদা জেলার মধ্যবিত্ত কৃষকদের বলা হয় পতিদার। কৃষকদেরকে বলা হচ্ছে পতিদার বা পাত্তিদার। পরের প্রশ্ন হচ্ছে কুনবি কারা? গুজরাটের খেদা জেলার দরিদ্র কৃষকদের কুনবি, মানে মধ্যবিত্ত কৃষকদেরকে, গুজরাটের মধ্যবিত্ত কৃষকদেরকে বলা হচ্ছে পতিদার বা পাত্তিদার। আর কুনবিটা হচ্ছে গুজরাটের দরিদ্র কৃষকদেরকে বলা হচ্ছে কুনবি। খুব গুরুত্বপূর্ণ বলে দিলাম প্রশ্নগুলো, এগুলো তোমরা বারবার শুনে নিও কিন্তু। আর কি পরের প্রশ্ন, হলগেট হত্যাকাণ্ড কবে হয়েছিল? হলগেট হত্যাকাণ্ড 1919 খ্রিস্টাব্দে হয়েছিল। আর অশ্বিনী সংকেত উপন্যাসের রচয়িতাকে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হচ্ছে অশ্বিনী সংকেত উপন্যাসের রচয়িতা। নবান্ন নাটক খুব পড়ে, নবান্ন নাটক বিজন ভট্টাচার্য। আর পরের প্রশ্ন হচ্ছে যে সিডিশন কমিশনের অপর নাম কি? সিডিশন কমিশনের অপর নাম হচ্ছে রাওলাট কমিশন। আর অকালের সন্ধান গ্রন্থটির লেখককে? অকালের সন্ধান গ্রন্থের লেখক হচ্ছে অমলেন্দু চক্রবর্তী। আর রাওলাট কমিশনে কয়জন সদস্য ছিল? 5 জন সদস্য ছিল রাওলাট কমিশনে, 5 জন সদস্য। বঙ্গভঙ্গ কবে রদ হয়? 1911 খ্রিস্টাব্দে, আমি বলেওছিলাম এর আগে। পরের প্রশ্ন হচ্ছে ভারতীয় হোমরুল লীগের নেতা কারা ছিলেন? ভারতীয় হোমরুল লীগের নেতা ছিলেন লোকমান্য বাল গঙ্গাধর তিলক এবং শ্রীমতী আনি বেসান্ত ছিলেন ভারতের হোমরুল আন্দোলনের অন্যতম নেতা। এগুলো হচ্ছে এমসিকিউ টাইপস প্রশ্ন, এগুলো তোমরা বারবার শুনবে। প্রশ্ন, 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড মিন্টো। নাম শুনে বুঝতে পারছে, মল্লা মিন্টো 1909 খ্রিস্টাব্দে ভাইসরয় ছিলেন লর্ড মিন্টো। পরের প্রশ্ন, গান্ধী আরোহণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? গান্ধী আরোহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1931 খ্রিস্টাব্দে। রাওলাট কমিশনের অপর নাম কি? সিডিশন কমিশন। পরের প্রশ্ন, রাওলাট আইন পাস হয় 1919 খ্রিস্টাব্দের। পরের প্রশ্ন, রাওলাট সত্যাগ্রহ আন্দোলনের মূল কেন্দ্র কোথায় ছিল? বোম্বাই, যেটা বর্তমানে মুম্বাই। পরের প্রশ্ন, ইন্ডিয়ান মুসলমান গ্রন্থের রচয়িতাকে? উইলিয়াম হান্টার। পরের প্রশ্ন, একদম প্রথম চ্যাপ্টারের প্রশ্ন এটা ছিল, ইন্ডিয়ান মুসলমান গ্রন্থের রচয়িতা হচ্ছে উইলিয়াম হান্টার। পরের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি কে ত্যাগ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। আর কাইজারি হিন্দু উপাধি ত্যাগ করেছিলেন মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ব্রিটিশ কমিউনিস্ট নেতার নাম? তোমরা সবাই জানো, বেঞ্জামিন বার্টলে, ফিলিপ স্প্যাট। এরা ছিলেন। মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1906 খ্রিস্টাব্দে বাংলাদেশের ঢাকা শহরে। পরের প্রশ্ন, মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তানের দাবি পেশ করা হয়? লাহোর অধিবেশনে। পরের প্রশ্ন, সিমলা বৈঠক 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগের প্রতিনিধি দলের নেতা কে ছিলেন? একটু আগে আমি বলেছিলাম, আগা খান নেতৃত্বে প্রায় 35 জন নেতা সেখানে গিয়েছিল। দ্বিজাতি তত্ত্বের অবতারণা কে করেছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। দ্বিজাতি তত্ত্বের জনক যদি বলা হয় সেটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কংগ্রেস, মুসলিম লীগ এবং জাতীয় কংগ্রেসের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, লখনৌ চুক্তি। তোমরা জানো আশা করি, যেটা হচ্ছে জাতীয় কংগ্রেসে ছিল কে? বাল গঙ্গাধর তিলক। আর মুসলিম লীগে ছিল মোহাম্মদ আলী জিন্নাহ। এই দুজনের মধ্যে একটা চুক্তি হয়, লখনৌ চুক্তি, 1916 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হচ্ছে যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন? আমি একটু আগে বলেছি যে র্যামসে ম্যাকডোনাল্ড। পরের প্রশ্ন হচ্ছে যে ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন যে নিপীড়িত জাতির নেতা, তার নাম হচ্ছে মাহার, অর্থাৎ মাহার জাতির একটা নিপীড়িত নেতার নাম হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। পরের প্রশ্ন হচ্ছে ভাইকমের মন্দিরে প্রবেশ আন্দোলনের নেতা
বা নেতৃত্ব কে দিয়েছিলেন? কেশব মেনন। কালাড়া মন্দির সত্যাগ্রহ নেতা কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। পরের প্রশ্ন, নিখিল ভারত লৌহ মানব কাকে বলা হয়? আয়রন ম্যান বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। আয়রন ম্যান বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। পরের প্রশ্ন হচ্ছে AITUC প্রতিষ্ঠিত হয় 1920 খ্রিস্টাব্দে। আমি আগেই বলেছি, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, আর সভাপতি ছিলেন লালা লাজপত রায়। পরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ নেতা কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। এই বারদৌলি আন্দোলনের নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন, গুজরাটের অচ্যুত আদিবাসীদের কি বলা হতো? কালিফ রাজ বা কালিফ রাজ কাদেরকে বলা হতো? গুজরাটের অচ্যুত আদিবাসীদের বলা হতো। বাংলায় 50-এর মন্বন্তর কবে সংগঠিত হয়েছিল? 1943 খ্রিস্টাব্দে আর 1350 বঙ্গাব্দে ওটা। আর সেই সময় গভর্নর কে ছিলেন বা ভাইসরয় কে ছিলেন? লর্ড ওয়াভেল। তারপরে বেঙ্গল রিলিফ কমিটির অন্যতম নেতা কে ছিলেন? ডক্টর বিধানচন্দ্র রায়। দুর্ভিক্ষ অনুসন্ধান কমিশন কবে গঠিত হয়েছিল? 1945 খ্রিস্টাব্দে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল? 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল। আর আমি বলেছিলাম যে 1919 খ্রিস্টাব্দে 12 এপ্রিল ব্রিগেডিয়ার জেনারেল পাঞ্জাবের ওই এলাকার দায়িত্বভার নেন এবং তারপরের দিনই কিন্তু এইরকম একটা দুর্ঘটনা তিনি ঘটিয়েছিলেন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কাইজার-ই-হিন্দ উপাধি কে ত্যাগ করেছিলেন? আমি বলেছিলাম গান্ধীজি। নাইট উপাধি রবীন্দ্রনাথ আর কাইজার-ই-হিন্দ উপাধি মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, রাওলাট আইন প্রবর্তনের উদ্দেশ্য কি ছিল? রাওলাট আইনের উদ্দেশ্য ছিল সরকারি বিরোধী যে কোনো প্রচারকে স্তব্ধ করে দেওয়া ছিল রাওলাট আইনের একটা অন্যতম বৈশিষ্ট্য বা উদ্দেশ্য। মিরাট ষড়যন্ত্র মামলা কতদিন চলেছিল? প্রায় 3 বছর। 1929 থেকে 1933 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। আর মোট 33 জন নেতা এখানে নেতার নামে কি হয়েছিল? কেস ফাইল হয়েছিল বা মামলা চলছিল। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির উল্লেখযোগ্য পরিণতি কি হয়েছিল? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির উল্লেখযোগ্য পরিণতি হয়েছিল যে পুনা চুক্তির মাধ্যমে যৌথ নির্বাচনের স্বীকৃতি। পরের প্রশ্ন, মাহার সত্যাগ্রহ আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? মাহার সত্যাগ্রহ আন্দোলনের উদ্দেশ্য ছিল দলিত সম্প্রদায়ের মানুষদের কূপ থেকে জল ব্যবহারের অধিকার আদায় করা। কূপ থেকে জল আদায়ের অধিকার গ্রহণ করা। মাহার আন্দোলনের অন্যতম নেতার নাম ছিল ডক্টর বি.আর. আম্বেদকর, যাকে সংবিধানের প্রস্তাবনার জনক বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে যে বাংলায় 50-এর মন্বন্তর 1943 খ্রিস্টাব্দে আর 1350 বঙ্গাব্দে এর অন্যতম কারণ কি ছিল? নাহলে প্রাকৃতিক বিপর্যয় ছিল অন্যতম কারণ। আর সিমলা বৈঠকে মুসলিম লীগের প্রতিনিধির সংখ্যা কত ছিল? 35 জন। আমি আগেই বলেছি। পরের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য দায়ী কাকে বলা হয়? সেটা হচ্ছে ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার। আমরা বলে দেবো একদম পরিষ্কার করে। স্বরাজ দলকে তৈরি করেছিলেন চিত্তরঞ্জন দাস। দলটি অভিযুক্ত বা নো চেঞ্জার দলটি যুক্ত ছিল স্বরাজ গোষ্ঠীর সঙ্গে। পরের প্রশ্ন হচ্ছে, সাইমন কমিশন কবে ভারতে আসেন? 1928 খ্রিস্টাব্দে ভারতে সাইমন কমিশন আসে। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে? কোন আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে? সেটা হচ্ছে 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের মাধ্যমে। 1858 খ্রিস্টাব্দের আইনের মাধ্যমে। পরের প্রশ্ন, নবান্ন নাটকের রচয়িতা বিজন ভট্টাচার্য। নাও নাও ওর নেভার গ্রন্থের রচয়িতা হচ্ছে চৌধুরী রহমত আলী। পরের প্রশ্ন, এটা 1933 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। 14 দফা দাবি পেশ করেছিলেন কে? মোহাম্মদ আলী জিন্নাহ। পরের প্রশ্ন হচ্ছে দ্য ইন্ডিয়ান মুসলমান গ্রন্থের রচয়িতা উইলিয়াম হান্টার। আমি রিপিট করলাম প্রশ্নটা আবার। পরের প্রশ্ন হচ্ছে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন কে? নবাব শাহীমুল্লাহ বাংলাদেশের ঢাকা শহরে 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে শের-ই বাঙ্গাল নামে কে পরিচিত? শের-ই বাঙ্গাল নামে কে পরিচিত? ফজলুল হক। পরের প্রশ্ন, বাংলায় কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? ফজলুল হক। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোথায় সংঘটিত হয়েছিল? পাঞ্জাবে হয়েছিল। পাঞ্জাবের অমৃতসর বলে একটা জায়গা, সেখানে হয়েছিল। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত কোন আইনটি? না, রাওলাট আইনটি। পরের প্রশ্ন, রাওলাট কমিশনে কতজন সদস্য ছিল? আমি আগেই বলেছি, তোমরা কমেন্ট সেকশনে গিয়ে আনসারটা দিয়ে দিও। পরের প্রশ্ন, শাহীমুল্লাহ কোথাকার নবাব ছিলেন? তিনি ছিলেন ঢাকার, বাংলাদেশের ঢাকা শহরে। টিসকো তৈরি করেছিলেন কে? জামশেদজি টাটা। টিসকোর ফুল ফর্মও বলে দিয়েছি, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। 1907 খ্রিস্টাব্দে বিহারের জামশেদপুরে প্রতিষ্ঠিত হয়েছিল। জামশেদজি টাটা প্রতিষ্ঠা করেছিলেন। মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র কবে ঘোষিত হয়েছিল? 1858 খ্রিস্টাব্দে হয়েছিল। আর পরের প্রশ্ন হচ্ছে পাঞ্জাবে কৃষক আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? পাঞ্জাবে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ফাজল-ই হুসেন। পরের প্রশ্ন, ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল 1925 খ্রিস্টাব্দে। বিহারে কিষাণ আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? বিহারে কিষাণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সহজানন্দ সরস্বতী। পরের প্রশ্ন হচ্ছে বেঙ্গল ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টির নেতা কে ছিলেন?
বা নেতৃত্ব কে দিয়েছিলেন? নরেশচন্দ্র সেনগুপ্ত। পরের প্রশ্ন, মদন মোহন মালব্যের উদ্যোগে কিষাণ সভা গঠিত হয়েছিল কবে? সেটা হচ্ছে 1917 খ্রিস্টাব্দে। মাদ্রাজের শ্রমিক নেতার নাম কি? মাদ্রাজের শ্রমিক নেতার নাম হচ্ছে সিঙ্গারা ভেলু। সিঙ্গারা ভেলু হচ্ছে মাদ্রাজে শ্রমিক নেতার অন্যতম একটা নাম। এই ছিল প্রশ্ন। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলে দেই, গান্ধীজির হরিজন পত্রিকার সম্পাদক ছিলেন। গান্ধীজি হরিজন পত্রিকার সম্পাদক ছিলেন। আর হরিজন শব্দের অর্থ কি? হরিজন শব্দের অর্থ হচ্ছে ঈশ্বরের সন্তান। প্রশ্নটা খুবই আসে, সেই জন্য তোমাদেরকে আমি বলে দিলাম। এই হচ্ছে তোমাদের প্রশ্ন, এইগুলো কন্টিনিউ তোমরা শুনতে